শুভ সন্ধ্যা। আজকে আমরা ইউটিউবে আলোচনা করব সাইট্রাস ফ্রুটস এবং কিডনি স্টোন, অর্থাৎ বৃক্কীয় পাথর এবং সাইট্রাস ফ্রুটস কিভাবে বৃক্কীয় পাথরকে অবদমিত করতে পারছি, এটা নিয়ে আমরা আলোচনা করব। এই সাইট্রাস ফ্রুটসগুলো আমাদের বিভিন্ন ফলের মধ্যে সাইট্রাস ফ্রুটস আছে, যেমন লেমন, লাইম, মুসম্বি, এগুলোর মধ্যে পাওয়া যায়। এবং খাবারের মধ্যে যদি আমরা এই সাইট্রাস ফ্রুটস নিই, তাহলে কিন্তু আমাদের যে বৃক্কীয় পাথর হওয়ার সম্ভাবনা সব সময় থাকে, সেটা হওয়ার চান্স অনেক কমে যায়। নাও, বৃক্কীয় পাথর এটাকে বিজ্ঞানসম্মত বা চিকিৎসা বিজ্ঞানের ভাষা এটাকে আমরা বলে থাকি ইউরোলিথিয়াসিস, অথবা অনেক সময় বলা হয় নেফ্রোলিথিয়াসিস। নেফ্রনে হয় মানে কিডনির মধ্যে হয়, কিডনির গঠনগত একক নেফ্রন, তার জন্য নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস। এবং সার্ভে করে দেখা যায় যে সাধারণত ডেভেলপড যে কান্ট্রিগুলো, তার প্রায় 10 থেকে 14% আমাদের এই বৃক্কীয় পাথরের রোগে ভুগতে থাকে। যদিও বৃক্কীয় পাথর হওয়ার পিছনে অনেক কারণ আছে, তার মধ্যে কি ধরনের আমরা খাবার খাচ্ছি, অর্থাৎ খাদ্য শৈলী, ফুড স্টাইল একটা বেশ সাংঘাতিক একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়া পরিবেশের তাপমাত্রা একটা বিরাট ফ্যাক্টর। যদি আমাদের পরিবেশের তাপমাত্রা বেশি হয়, তাহলে আমাদের ঘাম বেশি হবে, তার ফলে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেশি। আবার ডায়েটে যদি আমরা ঠিক মতো প্রোটেক্টিভ যে প্রতিরক্ষামূলক খাবারগুলো যদি ব্যবহার করি, যেগুলো বৃক্কীয় পাথর হতে বাধা দেয়, তাহলে আমাদের কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা কম। তা আমাদের ভারতবর্ষের মধ্যে যত রাজ্য রয়েছে, তার মধ্যে রাজস্থানে আমাদের এই কিডনি স্টোন, বৃক্কীয় পাথর হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ ওখানে তাপমাত্রাটা অত্যন্ত বেশি, ঘাম প্রচুর হয়, সঠিকভাবে আমরা জল খেতে পারি না, যার ফলে এই বৃক্কীয় পাথরগুলো হতে পারে। তো এই বৃক্কীয় পাথর কোথায় কোথায় হয় না, একটা হচ্ছে বৃক্কের মধ্যে হতে পারে, একটা বৃক্ক থেকে যে আমাদের ইউরেটার নেমে আসছে সেই মূত্রনালীতে হতে পারে। আবার আমাদের ইউরিনারি ব্লাডার যে মূত্রথলি আছে, সেখানেও আমাদের এই পাথরগুলো এসে জমা হতে পারে। যদি আমাদের বডিতে জলের মাত্রা কমে যায়, তার ফলে মূত্রের মাধ্যমে এই রেচন পদার্থ, বিশেষ করে সোডিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট, ক্যালসিয়াম অক্সালেট, ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল, সিস্টিন, এই সমস্তগুলো পদক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তার ফলে রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা বাড়ে। সেরকম যদি আমরা খাবারের মধ্যে অক্সালেট যুক্ত পথ্য বেশি গ্রহণ করি, সাইট্রেট যদি কম মাত্রায় গ্রহণ করি, অর্থাৎ দুটোর মধ্যে যদি একটু ইমব্যালেন্স থাকে, অক্সালেট বেশি সাইট্রেট কম, তাহলেও কিন্তু বৃক্কীয় পাথর হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের সাধারণত ইন্ডিয়ার মধ্যে, আমরা ইন্ডিয়ান পার্সপেক্টিভে, ভারতের প্রেক্ষাপটে আমরা যদি বলি, তাহলে আমাদের এই বৃক্কীয় পাথরগুলোকে এই প্রায় প্রধান পাঁচটা ভাগে ভাগ করা হয়। তার মধ্যে ক্যালসিয়াম অক্সালেট যুক্ত পাথরের সম্ভাবনা অত্যন্ত বেশি, প্রায় 70 থেকে 80% রেনাল স্টোন, মানে 100% রেনাল স্টোনের মধ্যে 70 to 80% রেনাল স্টোন হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট প্রকৃতি। নেক্সট হচ্ছে স্ট্রুভাইট। স্ট্রুভাইট হচ্ছে যদি আমাদের মাইক্রোব অণুজীব দ্বারা আমাদের রেনাল সিস্টেম বা ইউরিনারি সিস্টেম, রেনাল ট্রাক্ট, ইউরিনারি ট্রাক্ট যদি আমাদের আক্রান্ত হয়, তখন আমাদের এই রেনাল স্টোন হয়, তাকে বলে স্ট্রুভাইট রেনাল স্টোন, যেটা প্রায় 10 থেকে 15% আমাদের এই প্রকৃতির হয়ে থাকে। আবার অতিরিক্ত মাত্রায় প্রোটিন খেলে, অতিরিক্ত মাত্রায় নিউক্লিক অ্যাসিড থেকে যে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, সেই ইউরিক অ্যাসিড ক্রিস্টাল তৈরি হয়ে প্রায় 5 থেকে 10% রেনাল স্টোন তৈরি করে। সেরকম ক্যালসিয়াম ফসফেট যদি আমরা বেশি ডায়েটের মধ্যে নিয়ে ফেলি, সেই ক্যালসিয়াম ফসফেটও ক্রিস্টাল হয়ে আমাদের 5 থেকে 10% তৈরি করে। আর সিস্টিন অ্যামিনো অ্যাসিড যদি আমাদের বেশি চলে আসে, সিস্টিনুরিয়া, অর্থাৎ ইউরিনের মধ্যে যদি সিস্টিন বেশি নির্গত হয়, তাহলেও প্রায় 1% রেনাল স্টোন এই প্রকৃতির হয়ে থাকে। এছাড়া অন্যান্য রেনাল স্টোন প্রায় 1%, লেস দেন 1%।
জেনথিন, সেরকম কিছু কিছু ড্রাগ আমাদের রেনাল স্টোন তৈরি করে থাকে। তো এই রেনাল স্টোনের যদি আমরা বিভিন্ন আকার দেখি, তাহলে দেখা যায় যদি তাদের ডায়ামিটার 4 মিলিমিটারের কম হয়, সেগুলো ভেরি স্মল বলা হয়। এবং সাধারণত রেনাল স্টোন যা হয় তার 80 থেকে 95%ই ওই ভেরি স্মল টাইপ, খুব মানে ক্ষুদ্র প্রকৃতি, খুবই ছোট আকারের, তাদের ডায়ামিটার লেস দেন 4 মিলিমিটার। এবং এটা সাধারণত আমাদের ইউরিনের মাধ্যম দিয়ে বেরিয়ে যাওয়ার চান্স ম্যাক্সিমাম 80 to 90% চান্স রয়েছে এটা বেরিয়ে যাওয়ার। যদি এই পাথরগুলোর ডায়ামিটার 4 থেকে 6 মিলিমিটার হয়ে থাকে, তাহলে এটাকে বলে স্মল থেকে মডারেট, ক্ষুদ্র থেকে মাঝারি ধরনের, যাদেরও চান্স হচ্ছে ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাওয়ার প্রায় 50 থেকে 80%। তার থেকেও যদি ডায়ামিটার বড় হয়, যেটা হচ্ছে আমাদের 6 থেকে 8 মিলিমিটার, তাহলে সেটাকে বলে মডারেট রেনাল স্টোন। সেটারও ইউরিন দিয়ে বেরিয়ে যাওয়ার চান্স রয়েছে, যদিও আগের থেকে কম, প্রায় 20 থেকে 60%। অপরপক্ষে যদি ডায়ামিটার 8 মিলিমিটারের বেশি হয়, তাহলে সেটা লার্জ, এবং সেটা কিন্তু ইউরিন দিয়ে বেরিয়ে যাওয়ার চান্স বা সম্ভাবনা অনেক কম। যদি সেটা 10 মিলিমিটার বেশি হয়, প্রায় 1 সেন্টিমিটারের মতো, তাহলে সেটাকে ভেরি লার্জ, অত্যন্ত বেশি বড়, বৃহদাকার বলা হয় রেনাল স্টোন, যেটা আমাদের মেডিকেল ইন্টারভেনশন অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান সম্মত উপায় আমাদের অবলম্বন করতেই হবে। আর যদি 20 মিলিমিটার বা তারও বেশি হয়ে থাকে, তাহলে জায়ান্ট দৈত্যাকার স্টোন বলা, এটা খুব সাংঘাতিক অবস্থা, রিস্ক ফেস, যে কোনো সময় আমাদের রেনাল বাস্ট হতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের অপারেশনের দ্বারা আমাদের রেনাল স্টোন অবশ্যই বের করে ফেলতে হবে। এখন এই যে রেনাল স্টোন গুলো আমরা বললাম যে সাইট্রিক অ্যাসিড, যেটা আমাদের সাইট্রাস ফ্রুটে আমরা পাই, এই সাইট্রাস অ্যাসিডটা কিন্তু আমাদের রেনাল স্টোন প্রতিহত করার পক্ষে, বিশেষ করে ক্যালসিয়াম অক্সালেট যুক্ত রেনাল স্টোন, ইউরিক অ্যাসিড যুক্ত রেনাল স্টোন এবং সিস্টিন যুক্ত রেনাল স্টোন, এই 3 ধরনের রেনাল স্টোনকে প্রতিহত করার জন্য অত্যন্ত দায়ী, অত্যন্ত দায়ী। এবং আমরা যদি দেখি একটা লেমন জুস, এই লেমন জুসে প্রায় 4 থেকে 8% আমাদের সাইট্রিক অ্যাসিড থাকে ওর ওয়েটের রেসপেক্ট, এবং একটা মিডিয়াম লেমনে প্রায় 30 থেকে 45 ml জুস বেরোয়, এবং এই জুসে প্রায় 1.5 থেকে 3.5 গ্রাম সাইট্রিক অ্যাসিড থাকে। অতএব কোনো একজন পরিণত ব্যক্তি যদি প্রতিদিন 2টো করে লেমন খায়, লেমন, তাহলে তার কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা, বিশেষ করে ক্যালসিয়াম অক্সালেট, এর তো মেজর রেনাল স্টোন, তাছাড়া ইউরিক অ্যাসিড রেনাল স্টোন, সিস্টিন, এইগুলো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এখন কোশ্চেন হলো যে কিভাবে এই সাইট্রেটটা আমাদের রেনাল স্টোন প্রতিহত করছে, এর কারণটা কি, কৌশলটা কি? না, আমাদের ক্যালসিয়াম অক্সালেট, যেটা আমাদের রেনাল স্টোন তৈরির অনেকগুলো দশা আছে। তো প্রথমে একটা নিউক্লিয়াস মতো ছোট্ট একটি কণা তৈরি হয়, সেই কণার উপর ওই ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল আস্তে আস্তে জমা হয়, অর্থাৎ ফার্স্ট দশাটাকে বলে নিউক্লিয়েশন, নিউক্লিয়াস একটা তৈরি হবে, কেন্দ্রীয় অংশ একটা তৈরি হয়। তারপরে কি হয়, ডিপোজিশন, সেকেন্ড ফেজ হচ্ছে ডিপোজিশন বা এগ্রিগেশন, ক্যালসিয়াম অক্সালেটের উপর জমা হতে থাকে, এবং তার ফলে একটা ক্রিস্টাল তৈরি হয়। নেক্সট হচ্ছে ক্রিস্টালগুলো অ্যাকুমুলেশন হয়, অর্থাৎ ক্রিস্টালও পরপর যুক্ত হয়ে একটা বড় ক্রিস্টাল তৈরি হয়, এবং আলটিমেট রেনাল স্টোন তৈরি হয়। তো আমরা যদি এই সাইট্রেট যদি খাই, তাহলে সাইট্রেট কি হয়, ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম সাইট্রেট হয়ে যায় চিলেশন প্রসেসে, এবং এই ক্যালসিয়াম সাইট্রেটটা ওয়াটারে সলেবল, তারপরে সে ইউরিনের সঙ্গে নেমে যাচ্ছে, তারপরে ক্যালসিয়াম মাত্রাটা কম থাকছে, তারপরে অক্সালেটের সঙ্গে সে প্রেসিপিটেট করতে পারছে না, এবং তারপরে যেটা মেজর আমাদের রেনাল স্টোন ক্যালসিয়াম অক্সালেট, বিশেষ করে ইন্ডিয়ান পার্সপেক্টিভে ক্যালসিয়াম অক্সালেটটা আমাদের ভারতীয় বা এশিয়া মহাদেশের প্রধান রেনাল স্টোন, সেই ক্যালসিয়াম অক্সালেট ডিপোজিট হতে পারছে না, তারপরে রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এটা একটা কারণ। 2 নম্বর কারণ, যেটা গবেষণার দ্বারা দেখা যায়, যে আমাদের এই সাইট্রিক অ্যাসিড যদি নিউক্লিয়াস, রেনাল স্টোনের যে নিউক্লিয়েশন অর্থাৎ যে ছোট্ট কণাটা প্রথম তৈরি হয়, তারপরে উপরে যে ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল জমা হওয়ার কথা, সেই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল যদি আমাদের সাইট্রেট থাকে, তাহলে জমা হতে দেবে না,
অথবা যদি ছোট ছোট ক্রিস্টাল তৈরি হয়ে থাকে, ছোট ছোট ক্রিস্টালগুলোকে 4 মিলিমিটার বা তার থেকে কম ডায়ামিটার, সেই ক্রিস্টালগুলোকে পরপর এগ্রিগেশন সংযুক্ত হতে দিচ্ছে না। তো সংযুক্ত হতে যদি না দেয়, তাহলে এই ছোট ছোট ক্রিস্টালগুলো আমরা একটু আগে বললাম যে ইউরিনের সঙ্গে নেমে চলে আসবে। যদি আমরা প্রতিদিন জল মানে পানীয় জলের গ্রহণটা প্রায় 2.5 লিটার করে থাকি, 2 থেকে 2.5 লিটার, তাহলে মূত্রটা বেশি হবে এবং তার দ্বারা আমাদের ক্রিস্টালগুলো বেরিয়ে চলে আসবে। আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমাদের এই যে সাইট্রেট আমরা খেলাম, এই সাইট্রেটটা একটা অর্গানিক অ্যাসিড। এই সাইট্রেটটা আমাদের সেলের আমাদের টিসিএ চক্র মানে সাইট্রিক অ্যাসিড চক্র, একটা প্রসেস রয়েছে সাইট্রিক অ্যাসিড চক্র, মেটাবলিক প্রসেস, যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। সেই সাইট্রেটটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইউটিলাইজড হয়, ব্যবহৃত হয়, এবং ব্যবহৃত হয়ে আলটিমেট সাইট্রেট থেকে আমাদের CO2 কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এবং হাইড্রোজেনটা NADH2 হিসেবে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে হাইড্রোজেন ফ্রি হতে পারছে না, তারপরে অ্যাসিডিক হতে পারছে না। আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইডটা জলের সঙ্গে বিক্রিয়া করে H2CO3, যেটার সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে HCO3- বাইকার্বনেট তৈরি করে দেবে। তার ফলে সাইট্রেট যদি আমরা খাই, তাহলে কিন্তু আমাদের রক্তটা কিন্তু একটা অ্যালকালাইন হয়ে যাচ্ছে বাইকার্বনেট বেশির জন্য। সেই বাইকার্বনেট মূত্রটা অ্যালকালাইন হয়ে যায় প্রায় 7.7। এবং এই বাইকার্বনেট যখনই আমাদের ইউরিনটাকে অ্যালকালাইন করে দেবে, তখন ক্যালসিয়াম অক্সালেট আর ডিপোজিট ক্রিস্টাল তৈরি করতে পারবে না, ইউরিক অ্যাসিড ক্রিস্টাল তৈরি করতে পারবে না, সিস্টিন ক্রিস্টাল তৈরি করতে পারবে না। তার ফলে আমাদের রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা আদৌ থাকছে না। এই জন্য ডায়েটের মধ্যে যদি আমরা সাইট্রেট যুক্ত খাবার খেয়ে থাকি, তাহলে আমরা রেনাল স্টোন থেকে অনেকটা রক্ষা পেতে পারি। এবং এই জন্যে আমরা বলে থাকি ফুড ইজ ইউর মেডিসিন, ফুডই তোমার ওষুধ, ফুড ইজ ইউর মেডিসিন। তাহলে লেমন বা লাইম এদের খুব ইম্পর্টেন্স রয়েছে, খুব গুরুত্ব রয়েছে, বিশেষ করে সাইট্রেট সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের রেনাল স্টোনকে প্রতিহত করা, যার ফলে আমরা একটা বিরাট রোগ থেকে মুক্ত পেতে পারি। এছাড়াও লেমন ছাড়াও অন্যান্য ফ্রুট, অরেঞ্জেও আছে সাইট্রেট, কিন্তু অপেক্ষাকৃত কম। সুইট লাইম, মুসম্বি, ক্ষেত্রেও আমাদের সাইট্রেট রয়েছে, সাইট্রিক অ্যাসিড। এবং এই সাইট্রাস ফুডগুলো আমাদের হচ্ছে কি কিডনির পক্ষে, হেলদি কিডনি গড়ে তোলার পক্ষে খুব ভালো। শুধু সাইট্রাস খেলেই হবে না, এর সঙ্গে আমাদের পানীয় জল, বিশেষ করে ড্রিঙ্কিং ওয়াটার প্রতিদিন 2 থেকে 3 লিটার খাওয়া দরকার। আমাদের সল্ট ইনটেক আমাদের কমিয়ে দেওয়া দরকার। সল্ট যদি বেশি খাই, আমরা প্রতিদিন সোডিয়াম ক্লোরাইড আমরা ম্যাক্সিমাম 6 থেকে 8 গ্রাম, বেশি খেতে পারবো না, 6 থেকে 8 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। কিন্তু আর 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মানে 400 mg সোডিয়াম। তাহলে 6 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মানে কত, মানে 2400 mg আমাদের সোডিয়াম, এর এর বেশি। বা 8 গ্রাম যদি হয়, তাহলে 4 থেকে 3200 mg, মানে 3.2 গ্রাম সোডিয়াম খেতে পারি। তার বেশি সোডিয়াম খেলে কিন্তু আমাদের এই রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা থাকবে। অরেঞ্জ জুস, অরেঞ্জ জুসটাও অ্যালকালাইন, এখানে হচ্ছে সাইট্রেট রয়েছে, বাইকার্বনেট করে, তারপরে অ্যালকালাইন জুস তৈরি করে, এবং এরাও অক্সালেট কমায়। যদিও লাইম থেকে অরেঞ্জের আমাদের সাইট্রেটের মাত্রা অনেক কম। লেমন জুস তো খুবই ভালো আমরা বলেছি। গ্রেপ ফ্রুটটা ভালো, কিন্তু গ্রেপ ফ্রুট নিয়ে কিছু কন্ট্রাডিকশন আছে। কিছু কিছু রিসার্চে দেখা যায় যে গ্রেপ ফ্রুট আমাদের এই কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা কমায়, কিছু কিছু দেখা যায় যে সম্ভাবনা বাড়ায়। এই জন্যে গ্রেপ ফ্রুট নিয়ে একটা সঠিক মাত্রা, সঠিকভাবে মন্তব্য আমাদের করা এখনো আমাদের সম্ভব নয়। তা আমাদের প্রিকশন কি কি? না, 1 নম্বর হচ্ছে, যদি আমাদের পাথর ছোট হয়, যদি আমাদের স্ক্যান করে দেখা যায় পাথর ছোট, তাহলে খুব একটা ভয় নেই। জল ভালোভাবে খেলে, সাইট্রেট ফুড যুক্ত খাবার খায়, তাহলে আমাদের রেনাল স্টোনটা অনেকটা মুক্ত হতে পারে। যদি আমাদের 8 মিলিমিটার ডায়ামিটার বা তার থেকে বেশি হয়, অবশ্যই ডাক্তারের কনসাল্ট করা দরকার, এবং সেটা অপারেশন করে বের করা দরকার, নাহলে যে কোনো সময় আমাদের কিছু একটা স্বাস্থ্যহানি ঘটতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে সাইট্রাস ফুড আমাদের কিডনির স্টোন হওয়ার সম্ভাবনা কমায়, আমাদের ইউরিনে সাইট্রেট মারায়, তার ফলে ক্যালসিয়ামকে ক্যালসিয়াম হাইড্রেট হিসেবে দ্রবীভূত করে ইউরিনের দ্বারা বের করে দেয়। এছাড়া এই সাইট্রেট ফুডের সঙ্গে যদি জল সঠিক মাত্রায় আমরা গ্রহণ করি, তাহলেও কিন্তু রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা অনেক কম। ধন্যবাদ।